बिस्मिल्लाहिर रहमानिर रहीम। प्रिय शिक्षार्थीरा अस्सलामु आलैकुम। आज के आमी तोमादेरके पदार्थबिज्ञानेर स्थिर तড়িৎ पढ़ाबो। प्रथमे जेने नेই स्थिर तড়িৎ जिनिसटा कि कोनो आदान बा चार्ज यदि चलाचल करते ना पारे एकटी निर्दिष्ट पदार्थेर भितर आबद्ध थाके तबे सेई आदानके आमरा बोलबो स्थिर तড়িৎ। ताहले स्थिर तড়িৎ जिनिसटा कि एटा आमरा जेने गेलाम। एखन এই একটি কাচদণ্ড, এই একটা সিল্কের কাপড়, এটা কাচদণ্ড, এটা সিল্কের কাপড়। এখন আমি কাচদণ্ডকে যদি সিল্কের কাপড় দ্বারা ঘষি তাহলে কাচদণ্ড থেকে ইলেকট্রন সিল্কের কাপড়ে চলে যাবে, অর্থাৎ কাচদণ্ড ধনাত্মক চার্জযুক্ত হবে আর সিল্কের কাপড় ঋণাত্মক চার্জযুক্ত হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম, একটা কাচদণ্ডকে যদি আমি সিল্কের কাপড় দ্বারা ঘষি তাহলে এই কাচদণ্ড থেকে ইলেকট্রন সিল্কের কাপড়ে চলে যাবে। যেখান থেকে ইলেকট্রন চলে যায় সেখানে ধনাত্মক চার্জ তৈরি হয়, আর যেখানে ইলেকট্রন যায় সেখানে ঋণাত্মক চার্জ তৈরি হয়। তাহলে আমরা বুঝলাম যে একটা কাচদণ্ডকে আমরা কীভাবে ধনাত্মক চার্জ করতে পারি, তাই না? এখানে ইলেকট্রন কাচদণ্ড থেকে সিল্কে চলে যায় কেন? কারণ সিল্কের ইলেকট্রন আসক্তি কাচদণ্ডের চাইতে বেশি। এখন যদি আমি আরেকটা কাচদণ্ডকে মনে করো ওই সিল্কের কাপড় দ্বারা ঘষি তাহলে এই কাচদণ্ডটাও ধনাত্মক চার্জযুক্ত হবে, ঠিক আছে? অর্থাৎ এখান থেকে ইলেকট্রন এই সিল্কের কাপড়ে চলে যাবে, ঠিক আছে? তাহলে দেখো আমি দুইটা কাচদণ্ডকে ধনাত্মক চার্জযুক্ত করলাম। এখন একটা কাচদণ্ডকে সুতা দিয়ে বেঁধে আমি যে ঝুলিয়ে আরেকটা কাচদণ্ডকে ওই কাচদণ্ডটার কাছে নেই, তাহলে ধনাত্মক আদান পরস্পরকে কী করবে? বিকর্ষণ করে। এটা তো তোমরা জানো, যেমন চুম্বকের উত্তর মেরু পরস্পরকে বিকর্ষণ করে, তদ্রূপ চার্জের ক্ষেত্রে ধনাত্মক আদান পরস্পরকে বিকর্ষণ করে আর ধনাত্মক আর ঋণাত্মক আদান পরস্পরকে আকর্ষণ করে। তাহলে একটা কাচদণ্ডকে ঝুলিয়ে আরেকটা কাচদণ্ড সেটার কাছে নিলে দুইটাই যেহেতু ধনাত্মক চার্জ যুক্ত পরস্পরকে বিকর্ষণ করবে, একটা দূরে সরে যাবে, ঝুলন্ত কাচদণ্ডটা দূরে সরে যাবে। তাহলে আমরা জানলাম কিভাবে কাচদণ্ডকে ধনাত্মক চার্জে চার্জিত করা যায়। এখন এইখানে দেখো আমি একটা এই প্লাস্টিকের মনে করো একটা বোতল নিলাম, হ্যাঁ, প্লাস্টিকের একটা বোতল নিলাম, আর এখানে আমি নিলাম পশমি কাপড়। এই কাপড়টা হলো পশমি কাপড় বা ফ্লানেল বা ফ্লানেল। এখন দেখো আমি যদি এই প্লাস্টিকের বোতলকে পশমি কাপড় দ্বারা ঘষি তাহলে পশমি কাপড় থেকে ইলেকট্রন প্লাস্টিকের বোতলে চলে আসবে। তাহলে পশমি কাপড় থেকে যেহেতু ইলেকট্রন আসবে, যেখান থেকে ইলেকট্রন আসে সেখানে ধনাত্মক চার্জযুক্ত চার্জ তৈরি হয়, আর যেখানে চলে আসে সেখানে ঋণাত্মক চার্জ তৈরি হয়। এখন যদি আরেকটা বোতলকে ওই প্লাস্টিকের বোতলকে আমি পশমি কাপড় দ্বারা ঘষি সেই বোতলটাও ঋণাত্মক চার্জে চার্জিত হবে। দেখো ইলেকট্রন এখানে কিন্তু পশমি কাপড় থেকে ইলেকট্রন প্লাস্টিকের বোতলে চলে আসছে, তাই না? অর্থাৎ প্লাস্টিকের বোতলের ইলেকট্রন আসক্তি পশমি কাপড়ের চাইতে বেশি, এই কারণে ইলেকট্রন এখানে চলে আসছে। যেখানে ইলেকট্রন চলে আসে সেখানে ঋণাত্মক চার্জ তৈরি হয়, আর যেখান থেকে ইলেকট্রন আসে যেখান থেকে আসছে এখানে ধনাত্মক চার্জ তৈরি হয়েছে, ঠিক আছে? এটা বুঝাইতে পারছি? এখন যদি আমি এরকম দুইটা ঋণাত্মক চার্জযুক্ত প্লাস্টিকের বোতলের একটিকে ঝুলিয়ে আরেকটিকে যদি কাছে নিই
তাহলে এরা পরস্পরকে বিকর্ষণ করবে, কারণ ঋণাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে এই জিনিসটা আমরা জেনে গেলাম। হ্যাঁ, এখন একটি আমি অনাহিত বস্তু নিলাম। এটা হলো একটা অনাহিত বস্তু, চার্জহীন বস্তু, অর্থাৎ আদানবিহীন বস্তু, আদানবিহীন বস্তু। এখন আমি কাচদণ্ডকে ঘষে কি করছিলাম? ধনাত্মক চার্জ যুক্ত করছিলাম, তাই না? এখন যদি সেই কাচদণ্ডটা এটার কাছাকাছি আনি, ধনাত্মক চার্জযুক্ত কাচদণ্ডটা আমি কাছাকাছি আনলাম। এই কাচদণ্ডটা ধনাত্মক চার্জযুক্ত। আগে আমি করছিলাম কি দিয়ে ঘষে? সিল্কের কাপড় দিয়ে ঘষে ধনাত্মক চার্জে চার্জিত করছিলাম। এখন এখানে ইলেকট্রন ঘাটতি আছে। ধনাত্মক চার্জ মানে ইলেকট্রন ঘাটতি আছে, আর এটা নিরপেক্ষ। নিরপেক্ষ বস্তুর ভিতরে অবশ্যই মুক্ত ইলেকট্রন থাকে। নিরপেক্ষ বস্তুর ভিতরে মুক্ত ইলেকট্রনগুলো থাকে। এখন মুক্ত ইলেকট্রনগুলো করবে কি? এটা যেহেতু ধনাত্মক চার্জ, ইলেকট্রন এখানে প্রয়োজন, এই কারণে এই দণ্ডের মুক্ত ইলেকট্রনগুলো এই ধনাত্মক চার্জযুক্ত বস্তুর কাছাকাছি চলে আসবে। কোথা থেকে চলে আসবে? পিছন থেকে যত মুক্ত ইলেকট্রন আছে এখানে চলে আসবে, মুক্ত ইলেকট্রনগুলো। আমি কাছাকাছি যাচ্ছি, তারা এখানে আসতে চাবে, কিন্তু আমরা যেহেতু স্পর্শ করাচ্ছি না, ইলেকট্রন আসতে পারবে না। এখানে এই ইলেকট্রনগুলোকে এই ধনাত্মক চার্জ আকর্ষণ করে ধরে রাখবে। আর যেহেতু এই মুক্ত ইলেকট্রনগুলো এখানে চলে আসছে, আমরা জানি ইলেকট্রন চলে গেলে সেখানে ধনাত্মক চার্জ তৈরি হয়। এই পিছনে এখান থেকে মুক্ত ইলেকট্রনগুলো এখানে চলে আসছে। যেহেতু কোনো পরমাণু সর্ববস্তু শক্তি স্তর থেকে ইলেকট্রন যদি চলে আসে, সেখানে ধনাত্মক চার্জ তৈরি হয়। এখানে ধনাত্মক চার্জ তৈরি হয়েছে, ঠিক আছে? এখন যদি আমি এই দণ্ডটাকে ভূমির সাথে সংযোগ করি, এটা কি? ধনাত্মক চার্জ। হ্যাঁ, তাহলে ভূমি থেকে ইলেকট্রন এই যে ধনাত্মক চার্জে যাবে। ধনাত্মক চার্জ মানে কি? দেখো, ধনাত্মক সোডিয়াম প্লাস, সোডিয়ামকে আমরা একটা ধনাত্মক চার্জযুক্ত ধরি। এখন সোডিয়ামকে যদি তার একটা ইলেকট্রন দিয়ে দিই, সোডিয়াম প্লাস মানে সোডিয়ামের একটা ইলেকট্রন ঘাটতি আছে। এখন সোডিয়ামকে যদি আমি একটা ইলেকট্রন দিয়ে দিই, তাহলে সে নিরপেক্ষ সোডিয়াম হয়ে যাবে, তখন আর তার চার্জ থাকবে না। এই যে এখানে একটা ধনাত্মক চার্জ আছে, এখানে একটা ইলেকট্রন বাকি, ভূমি থেকে একটা ইলেকট্রন এখানে যদি যায়, তাহলে এই চার্জটা থাকবে না। এরকম ভূমি থেকে ইলেকট্রন এখানে যাবে, আর প্রতিটা চার্জ কি? আদানবিহীন হয়ে যাবে। এই চার্জগুলো ছিল, সে যে ধনাত্মক চার্জ ছিল সোডিয়াম মনে করো, সে আদানবিহীন হয়ে গেল, স্বাভাবিক অবস্থায় চলে আসলো। এখানে যে ধনাত্মক চার্জগুলো ছিল, অর্থাৎ ইলেকট্রন ঘাটতি ছিল, এই ইলেকট্রনগুলো ভূমি থেকে উঠে ওদেরকে কি? নিরপেক্ষ করে ফেলছে, আদানহীন করে ফেলছে। এখন দেখো, আমি যদি ভূমির তারটা কেটে দিই, তারপরেও যদি এই ধনাত্মক চার্জযুক্ত বস্তুটাকে না সরাই, তাহলে এই যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, এটা এখানে থাকবে, পরস্পরকে আকর্ষণ করবে। এখন যদি আমি এটাকে সরাই দিই, ধনাত্মক চার্জযুক্ত বস্তুটাকে সরিয়ে ফেলি, তাহলে করবে কি? এই যে ঋণাত্মক চার্জগুলো পুরো দণ্ডের ভিতর ছড়িয়ে পড়বে। তখন এরকম হয়ে যাবে, এটা এরকম হয়ে যাবে, পুরো দণ্ডের ভিতরে ঋণাত্মক চার্জগুলো ছড়িয়ে পড়বে। দেখো, আমরা স্পর্শ না করে একটা আদানবিহীন বস্তুকে আদানগ্রস্ত করলাম, অর্থাৎ চার্জযুক্ত করলাম। এটা আদান ছিল না, একটা ধনাত্মক চার্জযুক্ত বস্তুকে কাছে আনছি, কাছে আনলে ইলেকট্রনগুলো এখানে চলে আসছিল, ভূমির সাথে তার দ্বারা যুক্ত করছি। এখানে যে ধনাত্মক চার্জগুলো তৈরি হয়েছিল, ভূমি থেকে ইলেকট্রন গিয়ে সেগুলোকে নষ্ট করে দিয়েছে, চার্জিং করে ফেলছে। তারপরে যখন আমরা এই ধনাত্মক চার্জযুক্ত বস্তুটাকে সরিয়ে নিচ্ছি, তখন এই ঋণাত্মক আদানগুলো পুরা খণ্ডে ছড়িয়ে পড়ছে। এইভাবে একটা আদানহীন বস্তুকে আমরা স্পর্শ না করে আদানযুক্ত করতে পারি, চার্জযুক্ত করতে পারি। চার্জযুক্ত হলো।
চার্জ যুক্ত। অর্থাৎ কিভাবে আমরা ঋণাত্মক চার্জ যুক্ত করলাম একটা আধানবিহীন বস্তুকে। এখন যদি একটা আধানবিহীন বস্তুকে আমি যদি ধনাত্মক চার্জ যুক্ত করতে চাই, এটা আরো কাছে দিই, আমি স্পর্শ করালাম না, এটা মনে করি ঋণাত্মক চার্জ যুক্ত, ঠিক আছে বস্তু। এখন এই যে দণ্ডের ভিতরে এদিকে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রন আর ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করবে। এই নিরপেক্ষ বস্তুর ভিতরে কিন্তু মুক্ত ইলেকট্রনগুলো আছে, এদিকের মুক্ত ইলেকট্রনগুলো বিকর্ষিত হয়ে এদিকে চলে যাবে, ঠিক আছে। এখন এইখান থেকে ইলেকট্রন যেহেতু চলে গেল, ইলেকট্রন চলে গেলে ধনাত্মক চার্জ তৈরি হবে, তাহলে এদিকে ধনাত্মক চার্জ তৈরি হয়েছে। এখানে মুক্ত ইলেকট্রনগুলো এদিকে চলে গেছে, এখানে পরমাণুগুলো সর্বব্যস্ত শক্তি স্তরে ইলেকট্রন খালি হয়েছে, তাই এগুলো ধনাত্মক চার্জ যুক্ত হয়েছে। এখন যদি এইটাকে আমি ভূমির সাথে যুক্ত করি, তাহলে এই যে ইলেকট্রনগুলো ভূমিতে চলে আসবে, এই সবগুলো ভূমিতে চলে যাবে। এখন যদি ভূমির তারটা আমি বিচ্ছিন্ন করে ফেলি, তাহলে এই ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান পাশাপাশি থাকবে, এরা কোনো নড়চড় করবে না। এখন যদি আমি ঋণাত্মক এই যা আধানযুক্ত যে বস্তুটা আছে এটাকে যদি সরিয়ে ফেলি, তাহলে এই ধনাত্মক চার্জগুলো এখন এই পুরো দণ্ডের ভিতরে ছড়িয়ে পড়বে, ঠিক আছে। এইভাবে দেখা যায় আমরা একটা আধানহীন বস্তুকে, এটা আধানহীন ছিল, আমি ধনাত্মক চার্জে চার্জিত করলাম। তাহলে তোমরা কি শিখলা কিভাবে আধানবিহীন বস্তুকে ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জ দেওয়া যায়, সেই ব্যাপারটা তোমরা জেনে গেলে। এখন আমি তোমাদেরকে শেখাবো আবেশ কি, তড়িৎ আবেশ। শোনো, তড়িৎ আবেশটা কি? এই কিছুক্ষণ আগে তো শিখাইলাম। তড়িৎ আবেশ হলো, এটা হলো একটা মনে করো ধনাত্মক চার্জযুক্ত বস্তু, অর্থাৎ এখানে ইলেকট্রন ঘাটতি আছে। হ্যাঁ, এটা একটা আধানবিহীন বস্তু। যখন একটা ধনাত্মক চার্জযুক্ত বস্তুকে একটা আধানবিহীন বস্তুর কাছে আনবো, এখানে যে এইটার ভিতরে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, ধনাত্মক চার্জের কাছে ইলেকট্রনগুলো আসবে। এখন যেখান থেকে ইলেকট্রনগুলো এখানে আসছে সেখানে কি ধনাত্মক চার্জ তৈরি হবে। দেখো, আমি ধনাত্মক চার্জযুক্ত বস্তুর কাছে যদি একটা আধানবিহীন বস্তু আনি, তাহলে এই খণ্ডের ভিতরে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে এই ধনাত্মক চার্জযুক্ত বস্তুর দিকে সরে আসবে। যেহেতু এদিক থেকে ইলেকট্রনগুলো সরে আসবে, তাহলে এদিকের পরমাণুর সর্বব্যস্ত শক্তি স্তরের ইলেকট্রন খালি হবে, তখন এখানে ধনাত্মক চার্জ হবে, ঠিক আছে। এই দেখো, স্পর্শ না করে একটা আধানযুক্ত বস্তু দ্বারা একটা আধানহীন বস্তুকে স্পর্শ না করে আধানযুক্ত করার যে পদ্ধতি, সেটাকে বলা হয় তড়িৎ আবেশ। এটা হলো তড়িৎ আবেশ। তাহলে আমি কি শেখালাম? দেখো, এটা ছিল আধানবিহীন। যখন আমি একটা ধনাত্মক চার্জযুক্ত বস্তু এটা এখানে আনলাম, তখন এটার ভিতরে যে মুক্ত ইলেকট্রনগুলো ছিল এই ধনাত্মক চার্জের এখানে চলে আসে। এদিক থেকে যেহেতু চলে আসে, তাহলে এখানের পরমাণুগুলো সর্বব্যস্ত শক্তিস্তর খালি হয়। তখন সর্বব্যস্ত শক্তিস্তর খালি হলে কি ধনাত্মক চার্জ হয়, আর ইলেকট্রন এসে জমা হয়েছে, এগুলো ঋণাত্মক। এরকম একটা আধানযুক্ত বস্তু দ্বারা একটা আধানবিহীন বস্তুকে চার্জযুক্ত করার যে পদ্ধতি, সেটাকে বলা তড়িৎ আবেশ। হ্যাঁ, এখন তড়িৎ আবেশটা আমি আরেকটা জিনিস দেখাবো। তার আগে এই তড়িৎ আবেশটা এক জায়গায় আমি ব্যবহার করব। তার আগে দেখো, তুমি যে ধনাত্মক লেখো এবং ঋণাত্মক লেখো, এটা কিভাবে আসে যে কোনো বস্তুর ক্ষেত্রে। আমি দেখো সোডিয়াম নিলাম, তোমরা জানো সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, এটা তো তোমরা জানো, ঠিক আছে। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, তাহলে সোডিয়ামের কেন্দ্রে 1 2 3 4
5 6 7 8 9 10 11টা প্রোটন থাকবে। প্রোটনকে ধনাত্মক চার্জ লেখা হয়, প্লাস লেখা হয়। আর একটা পরমাণু যতগুলো প্রোটন থাকে একটা পরমাণুতে ঠিক ততগুলো ইলেকট্রন থাকে। নিরপেক্ষ পরমাণুতে ইলেকট্রন কয়টা থাকবে? প্রথম শক্তি স্তরে 2টো, দ্বিতীয় শক্তি স্তরে কি 8টি, আর তৃতীয় শক্তি স্তরে থাকে 1টি। এটা হলো সোডিয়াম পরমাণু, নিরপেক্ষ পরমাণু। দেখো এখানে কেন্দ্রে আছে প্লাস কয়টা আছে? 11টা। 11টা প্লাস মানে 11টা প্রোটন, আর এই শক্তি স্তরগুলোতে 11টা ইলেকট্রন আছে। এটা একটা নিরপেক্ষ পরমাণু। আর যে নিরপেক্ষ পরমাণু যদি ইলেকট্রন আর প্রোটন পরমাণু তো সমান থাকে, সে চার্জবিহীন নিরপেক্ষ। যদি কম বেশি হয়ে যায় তাহলে আমরা বলবো চার্জযুক্ত বা আদানযুক্ত। এখন দেখো সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। এই ইলেকট্রনটা যদি আমি এখান থেকে সরিয়ে দিই, ইলেকট্রন কয়টা আছে? মোট ইলেকট্রন আছে 11টা, প্রোটন আছে 11টা, কেন্দ্রে প্রোটন আছে 11টা। ঠিক আছে, এই নিরপেক্ষ পরমাণু। এখন সোডিয়ামের সর্বোচ্চ শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে। আমরা জানি সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের আকার ধারণ করার জন্য। একটা ইলেকট্রন যদি ত্যাগ করে যৌগ গঠন করার সময়, তখন এটা থাকে না, তখন ইলেকট্রন হয় কয়টা? 10টা। দেখো একটা ইলেকট্রন ত্যাগ করার পর সোডিয়ামের ইলেকট্রন হলো 10টা আর প্রোটন হলো 11টা। অর্থাৎ ঋণাত্মক চার্জ হলো 10টা, ধনাত্মক চার্জ হলো 11টা। ধনাত্মক চার্জ কয়টা বেশি? একটা বেশি। এই কারণে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিলে লেখা হয় সোডিয়াম প্লাস। ঠিক আছে, এখন আরেকটা জিনিস দেখো, তুমি ক্লোরিনের কথা চিন্তা করো। ক্লোরিনের হলো পারমাণবিক সংখ্যা হলো 17। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। তাহলে ক্লোরিনের কেন্দ্রে 17টা প্লাস থাকবে, অর্থাৎ প্রোটন থাকবে। প্রোটনকে প্লাস বা ধনাত্মক চার্জ ধরা হয়। আর ইলেকট্রন থাকবে 17টা, 2টা, 8টা, সর্বোচ্চ শক্তি স্তরে থাকবে 7টা। এই ঠিক আছে। এখন দেখো ক্লোরিনের 17টা ইলেকট্রন, 17টা প্রোটন আছে। ইলেকট্রন 17টা, প্রোটন হইল 17টা। এখন ক্লোরিন যদি নিষ্ক্রিয় গ্যাসের আকার ধারণ করতে চায়, তার এখানে আরেকটি ইলেকট্রন আসতে হবে। তখন ইলেকট্রন হয়ে যাবে কয়টা? 18টা। দেখো ইলেকট্রন মানে ঋণাত্মক চার্জযুক্ত হলো 18টা, আর ধনাত্মক চার্জযুক্ত হলো 17টা। এখানে যদি আরেকটা ইলেকট্রন আসে, এই যে 18টা ঋণাত্মক আর 17টা ধনাত্মক, তাহলে এখানে ঋণাত্মক কয়টা বেশি? একটা বেশি। এই কারণে এটাকে ক্লোরিনকে এরকম লেখা হয়। ক্লোরিন যদি একটা ইলেকট্রন নেয়, তাহলে ক্লোরিন লিখে উপরে মাইনাস চিহ্ন দেওয়া হয়। তার মানে ক্লোরিনে একটা ইলেকট্রন ক্লোরিনে বেশি আছে। প্রোটনের চাইতে ক্লোরিনে ইলেকট্রন একটা বেশি আছে। আর সোডিয়ামে ইলেকট্রনের চাইতে প্রোটন একটা বেশি আছে, আর এইখানে প্রোটনের চাইতে ইলেকট্রন একটা বেশি আছে। যেইটাই বেশি থাকবে, যদি প্রোটন একটা বেশি থাকে একটা প্লাস দেব, দুইটা বেশি থাকলে দুইটা প্লাস দেব। ইলেকট্রন একটা বেশি থাকলে একটা মাইনাস দেব, দুইটা বেশি থাকলে দুইটা মাইনাস দেব। এইভাবে ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ কীভাবে তৈরি হয় সেটা দেখানো হলো। ঠিক আছে, এখন আমি যাব, তোমরা তড়িতাবেশ তো জিনিসটা আমি দেখাইলাম কিছুক্ষণ আগে। তড়িতাবেশটা হলো একটা আধানবিহীন বস্তুকে আধানযুক্ত বস্তু দ্বারা স্পর্শ না করে আধানগ্রস্ত করার যে প্রক্রিয়া, সেটা হলো তড়িতাবেশ। এখন তুমি যদি একটা চিরুনি, এই মনে করো একটা চিরুনি, একটা চিরুনি দিয়ে যদি আমি চুল আশ্রাই, মাথার চুল আশ্রাই, তাহলে চুল থেকে, এটা মাথা, এই মাথার এই চুল থেকে ইলেকট্রন চিরুনিতে চলে আসে। আচ্ছা, এটা আমি
চিরুনিটা এইভাবেই দিলাম, চুল থেকে ইলেকট্রন এখানে চলে আসে। ইলেকট্রন যেহেতু চিরুনিতে আসে তাহলে এটা ঋণাত্মক চার্জযুক্ত হবে, আর চুল হবে ধনাত্মক চার্জযুক্ত। আমি আবার বলতেছি, আমরা যখন চিরুনি দিয়ে মাথা আঁচড়াই তখন চুল থেকে ইলেকট্রন চিরুনিতে চলে আসে, চিরুনি ঋণাত্মক চার্জযুক্ত হয় আর চুল ধনাত্মক চার্জযুক্ত হয়। এক্ষেত্রে ওই চিরুনির ইলেকট্রন আসক্তি চুলের চাইতে বেশি, তাই এখানে ইলেকট্রন চলে আসে। আচ্ছা, চিরুনি ঋণাত্মক চার্জযুক্ত হলো। এখন তোমরা অনেকেই চুল আশ্রিয়ে টুকরো টুকরো কাগজ কিন্তু এই চিরুনি দিয়ে চিরুনি ধরো কাগজের উপর, কাগজ জাম করে চিরুনির সাথে লেগে যায়। এটা অনেকেরই অভিজ্ঞতা আছে। এটা কেন হয় সেটা এখন জানতে হবে। এখন মনে করি একটা কাগজের টুকরা, একটা কাগজের টুকরা, কাগজের টুকরা তো দুইটা পিঠ থাকে। একটা কাগজের টুকরা আমি ধরলাম, এটুক সামনের পিঠ, এটা পিছনের পিঠ। কাগজের টুকরার এই সামনের, এই পিছনের, এটা সামনের পিঠ, এটা পিছনের পিঠ। এখন দেখো এটা তো তড়িৎগ্রস্ত। এই তড়িৎগ্রস্ত চিরুনি যখন কাগজের টুকরার কাছে আনা হয় স্পর্শ না করে, তখন দেখো এটা কি চার্জ? ঋণাত্মক চার্জ, ঠিক আছে? তখন এইখানে যে মুক্ত ইলেকট্রনগুলো থাকে এগুলো পিছনে চলে আসে, কারণ ইলেকট্রন পরস্পরকে বিকর্ষণ করে। এই কাগজের টুকরার এই পাশে যে ইলেকট্রনগুলো থাকে এগুলো পিছনে চলে আসে, তাই এখানে ধনাত্মক আধানের সৃষ্টি হয়। হ্যাঁ, ইলেকট্রন যেখান থেকে চলে আসে সেখানে ধনাত্মক হয়, আর যেখানে আসে সেখানে ঋণাত্মক হয়। আমি আর একটু বড় করে দেখাই, কাগজের টুকরাটা একটু বড় করে দেখাই। এই মনে করে আমি ধরলাম এটা কাগজের টুকরাটা, এটা যেহেতু ঋণাত্মক, তাহলে এখানে যে মুক্ত ইলেকট্রনগুলো আছে কাগজের, এগুলা পিছনে চলে যাবে। পিছনে চলে গেলে এখানে কি ধনাত্মক চার্জ তৈরি হবে, আর এখানে ইলেকট্রন চলে আসছে, এখানে ঋণাত্মক চার্জ। এই যে দেখো, এটা কিন্তু আবেশের জন্য, এই যে চিরুনি যে ঋণাত্মক চার্জযুক্ত, এই চিরুনির আবেশের জন্য এই কাগজের টুকরা কি চার্জযুক্ত হয়েছে, চার্জ সঞ্চারিত হয়েছে কাগজের টুকরায়। কয় ধরনের চার্জ? দুই ধরনের চার্জ। চিরুনিতে ঋণাত্মক ছিল, ইলেকট্রন, এখানে ইলেকট্রনগুলো পেছনে চলে আসছে, এখানে ধনাত্মক আধান তৈরি হয়েছে। পেছনতে ইলেকট্রন আসছে, এখানে ঋণাত্মক আধান। ইলেকট্রন যেখানে যাবে সেটা ঋণাত্মক আধান, আর যেখান থেকে ইলেকট্রন খালি হবে সেটা ধনাত্মক আধান, ঠিক আছে? এখন দেখো এইটা কি ঋণাত্মক আধান, এটা ধনাত্মক আধান। এই ধনাত্মক আধান ঋণাত্মক আধানকে আকর্ষণ করে এই কারণে কাগজের টুকরা চিরুনির সাথে গিয়ে লেগে যায়। আচ্ছা, লেগে যাওয়া গঠনটা আমি দেখাই। এরকম কাগজের টুকরা গিয়ে চিরুনির সাথে লেগে যায়। লেগে গেলে তখন করে কি চিরুনি থেকে ইলেকট্রন যখন চিরুনির সাথে লেগে যায়, চিরুনি থেকে ইলেকট্রন এই যে ধনাত্মক চার্জ এখানে চলে আসে, এটাও শেষ হয়ে যায়, এটাও শেষ হয়ে যায়, এটাও শেষ হয়ে যায়, এটাও শেষ হয়ে যায়। অর্থাৎ চিরুনি থেকে ইলেকট্রন এখানে চলে আসে। ধনাত্মক চার্জ যেগুলো, সেগুলোতে ইলেকট্রন কি নাই, অর্থাৎ ইলেকট্রন খালি। তাই চিরুনি থেকে ইলেকট্রন এখানে চলে আসে, এই চার্জগুলো থাকে না ধনাত্মক, তখন শুধু ঋণাত্মক চার্জ হয়ে যায়। কাগজের টুকরা ঋণাত্মক, চিরুনির ঋণাত্মক। তোমরা দেখবা চিরুনিতে কাগজ উঠার পর, জাম দেওয়ার উঠার পর কিছুক্ষণ পরে আবার নিচে পড়ে যায়। নিচে পড়ে যায় কারণটা কি? ওই ধনাত্মক চার্জগুলো জায়গায় তখন শুধু চিরুনিরও ঋণাত্মক চার্জ থাকে, কাগজেরও ঋণাত্মক চার্জ থাকে। ঋণাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এই কারণে কাগজের টুকরাগুলো প্রথম জাম দিয়ে চিরুনির গায়ে লেগে যায়, কিছুক্ষণ পরে এখানে ধনাত্মক চার্জগুলো চিরুনি থেকে ঋণাত্মক চার্জ এসে নষ্ট করে দেয়, তখন কাগজের টুকরাও ঋণাত্মক হয়ে যায়, চিরুনি ঋণাত্মক চার্জ যুক্ত হয়ে যায়। যার জন্য ঋণাত্মক চার্জ পরস্পরকে বিকর্ষণ করে কাগজের টুকরা নিচে পড়ে যায়। এই ঋণাত্মক চার্জযুক্ত কাগজের টুকরা নিচে পড়ে যায়, এটা দেখাইলাম। হ্যাঁ, এখন আমরা দেখব ইলেকট্রোস্কোপ। দেখো ইলেকট্রোস্কোপ আমরা দেখব। ইলেকট্রোস্কোপ,
ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ কী জিনিসটা এটা আমরা দেখব। ইলেকট্রোস্কোপ হলো বিদ্যুৎ বীক্ষণ যন্ত্র, একটা যন্ত্রের নাম। এটার ইংরেজি হলো ইলেকট্রোস্কোপ। আচ্ছা, আমি একটা বিদ্যুৎ বীক্ষণ যন্ত্র বানাই, দেখো এখানেই বানাই। এই মনে করো একটা দাতব রড, দাতব দণ্ড, ঠিক আছে। এই দণ্ডের নিচে দুইটি আমি স্বর্ণের পাত লাগাই দিলাম, পাতলা স্বর্ণের পাত লাগিয়ে দিলাম। এটা আমি ফাঁকা করে দেখাচ্ছি, মনে করো স্বর্ণের পাত দুটি একসাথে লেগে আছে। আর এই উপরে একটা আমি দাতব চাটকি, এটা হলো দাতব দণ্ড, এটা স্বর্ণের পাত, আর এটা হলো দাতব চাটকি। এখন আমি এই দেখো এটা একটা কাচের পাত্রের ভিতর ঢুকালাম, ঢুকায় এইটা বন্ধ করে দিলাম, এটা বন্ধ করে দিলাম। হ্যাঁ, ইলেকট্রন চলাচল করতে পারে না এরকম জিনিসটা, বোতলের মুখটা বন্ধ করে দিলাম ছিপি দিয়ে, ঠিক আছে। এখন যদি আমি এটাকে ধনাত্মক চার্জে চার্জিত করব না ঋণাত্মক চার্জে চার্জিত করব, তুমি যদি ধনাত্মক চার্জে চার্জিত করতে চাও, ঠিক আছে, তাহলে এইখানে একটা ধনাত্মক চার্জযুক্ত বস্তু এই যে দাতব চাটকিটাতে তোমার স্পর্শ করাতে হবে। করালে এখন এই যে স্বর্ণের পাতের যে মুক্ত ইলেকট্রনগুলো আছে, এগুলো যদি স্পর্শ করাইছো, এদিক দিয়ে দৌড় দিয়ে এখানে চলে যাবে। এখান থেকে যদি ইলেকট্রন চলে যায়, স্বর্ণের পাত থেকে আমি বলছি কোনো জায়গা থেকে ইলেকট্রন চলে গেলে সেখানে ধনাত্মক চার্জ তৈরি হবে। তাহলে এখানে প্লাস চার্জ, প্লাস প্লাস প্লাস, স্বর্ণের পাতে অনেক ধনাত্মক চার্জ তৈরি হবে, আর এখানে চার্জ কিছু কি কমে যাবে, কারণ ইলেকট্রন এখান থেকে এখানে গেলে এখানে ঘাটতি আছে, এই ইলেকট্রনগুলো ফিল আপ করবে, আর এখানে ইলেকট্রন খালি হবে। এখানে যেহেতু ইলেকট্রন খালি হবে, তাই দুইটা পাতই ধনাত্মক চার্জে চার্জিত হবে। যেহেতু দুইটা পাত ধনাত্মক চার্জে চার্জিত হচ্ছে, তাই পরস্পরকে বিকর্ষণ করে ফাঁক হয়ে যাবে। আমি এই যে দাতব দণ্ডটা নিলাম, এটা যত বেশি চার্জযুক্ত হবে, পাত দুইটা তত বেশি ফাঁক হবে। দেখছো, এখানে আমি ধনাত্মক চার্জ নিয়েছি, তাই এখান থেকে ইলেকট্রন এখানে গিয়ে এই চার্জগুলোকে কি নষ্ট করে দিচ্ছে, আর এইখানে ধনাত্মক চার্জ তৈরি হয়েছে। এখন যদি আমি এটাকে সরাই নিই, তাহলে এই স্বর্ণপাত বিদ্যুৎ বীক্ষণ যন্ত্রটা ধনাত্মক চার্জযুক্ত। এখন যদি আমি আরেকটা বানাই, দেখো ঠিক আছে। এইখানে যদি আমি ঋণাত্মক চার্জযুক্ত একটা বস্তুকে স্পর্শ করি এখানে, তাহলে এখানে দুইটা স্বর্ণের পাত আছে, তাহলে এখানে ইলেকট্রন বেশি আছে, এখানে দৌড় দিয়ে কোথায় চলে আসবে, এই স্বর্ণের পাতে। দুইটা স্বর্ণের পাতে ঋণাত্মক চার্জযুক্ত হবে, তখন পরস্পরকে বিকর্ষণ করবে। এইভাবে আমরা স্বর্ণপাত বিদ্যুৎ বীক্ষণ যন্ত্রকে ধনাত্মক চার্জে চার্জিত করতে পারি এবং ঋণাত্মক চার্জে চার্জিত করতে পারি। এখন দেখো আরেকটা জিনিস এখান থেকে আমি বলব, এটা আমরা জেনে গেলাম ধনাত্মক চার্জে চার্জিত, আর এটা ঋণাত্মক চার্জে চার্জিত। এখন তোমাকে আমি একটি বস্তু দিলাম, এটা ধনাত্মক না ঋণাত্মক তুমি জানো না। হ্যাঁ, এখন তোমাকে এই যে আমি এই যন্ত্রটা দিলাম, এটা ধনাত্মক চার্জযুক্ত, আমি বানিয়ে নিছি, আমি তোমাকে বলে দিলাম এটা ধনাত্মক চার্জযুক্ত, ধনাত্মক চার্জযুক্ত। এখন এই যে আমি দাতব একটা টুকরা দিলাম, এটা চার্জযুক্ত, কিন্তু কি চার্জযুক্ত তোমাকে আমি বললাম না। এখন যদি এটাকে আমি এখানে স্পর্শ করি, যদি এটা ধনাত্মক চার্জযুক্ত হয়, তাহলে পাত দুটো আরও ফাঁক হয়ে যাবে, কারণ ইলেকট্রন এখান থেকে আরও এখানে যাওয়া শুরু করবে, তখন এখানে আরও ফাঁক হয়ে যাবে, কারণ এখানে আরও ধনাত্মক চার্জ তৈরি হবে, ঠিক আছে। আর যদি এটা ঋণাত্মক চার্জযুক্ত হয়, এখান থেকে ইলেকট্রন এখানে চলে আসবে। এটা যদি ঋণাত্মক চার্জযুক্ত হয়, আবার আমি বলি এটা যদি ধনাত্মক চার্জযুক্ত হয়,
তাহলে এখান থেকে আরও ইলেকট্রন এই চার্জে চলে আসবে, এটা যদি ধনাত্মক চার্জ যুক্ত হয়, তাহলে এখান থেকে আরও ইলেকট্রন এখানে চলে আসবে, তখন এখানে আরও বেশি ধনাত্মক চার্জ তৈরি হবে, পাত দুইটাতে আরও ফাঁক হয়ে যাবে। আর যদি ঋণাত্মক চার্জ যুক্ত হয় তাহলে ইলেকট্রনগুলো এখানে চলে গিয়ে এই ধনাত্মক চার্জকে কি নিষ্ক্রিয় করবে, এখান থেকে ইলেকট্রন গিয়ে এখানে যাবে, এখানে যাবে, ফলে পাকটা কি ফাঁক হয়েছিল এখন কাছাকাছি চলে আসবে। এইভাবে আমরা এই স্বর্ণপাত বিদ্যুৎ যন্ত্র ব্যবহার করে একটা দণ্ড ধনাত্মক না ঋণাত্মক সেটা নির্ণয় করতে পারি। এটার ইংরেজি নাম হলো ইলেকট্রোস্কোপ। এখন আমি কুলম্বের সূত্র তোমাদেরকে ব্যাপকভাবে ব্যাখ্যা করব। কুলম্বের সূত্র হলো তোমাকে অবশ্যই দুইটা আদানগ্রস্ত বা আহিত বস্তু নিতে হবে, এটা Q1, এটা হলো Q2। এদের মধ্যবর্তী অবশ্যই দূরত্ব থাকবে, এদের মধ্যবর্তী দূরত্ব বললাম আমি, এটা হলো আর। এটা যদি প্লাস হয় এটাও প্লাস হয়, পরস্পরকে বিকর্ষণ করবে। আর যদি একটা প্লাস আর একটা মাইনাস হয়, এই দুইটা আদান পরস্পরকে আকর্ষণ করবে, আর যে দুইটাই মাইনাস হয় পরস্পরকে বিকর্ষণ করবে। এই জিনিসটা আমরা জেনে নিলাম। এখন দেখো, কুলম্ব বলেছে দুইটি আহিত বস্তু বা আদানগ্রস্ত বস্তু যদি কোনো নির্দিষ্ট মাধ্যমে রাখা হয় তাহলে এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হয়, এই দুইটার মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হয়, এই Q1 এবং Q2-র মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হয় তা হলো, সেই বলটা হবে আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক Q1 Q2। যে একটা নির্দিষ্ট মাধ্যমে দুইটা আহিত বস্তু তুমি নাও, আদানগ্রস্ত বস্তু নাও, এদের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল তৈরি হবে তা হবে আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, আর হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক 1/r²। দূরত্বটা হলো আর এর ব্যস্ততা যেন 1/r না, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলেছে, তাহলে আর এর বর্গ হলো কি r², আর r² ব্যস্ত হলো 1/r²। এই তাহলে কুলম্বের সূত্রটা কি দ্বারা দেখো, দুইটা আহিত বস্তু বা চার্জযুক্ত বস্তু, আদানগ্রস্ত বস্তু একটি নির্দিষ্ট মাধ্যমে যদি রাখো, এটা যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করবে তা এই আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, এই কথাটা বলছে। তাহলে কুলম্বের সূত্রটা কি কি বিষয়ের উপর নির্ভর করে দেখো, আদানের পরিমাণ মাপের উপর, আর মধ্যবর্তী দূরত্বের উপর, এবং কোন মাধ্যমে আদানটা আছে, এই তিনটা বিষয়ের উপর কুলম্বের সূত্র নির্ভর করে। তাহলে সংজ্ঞাটা এরকম হবে, যদি একটি নির্দিষ্ট মাধ্যমে দুইটি আহিত বস্তু বা আদানগ্রস্ত বস্তুর মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল লাভ করে তা আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আকর্ষণ বা বিকর্ষণ বলটা হবে আদানদ্বয়ের গুণফলের সমানুপাতিক বলটা, আবার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হবে বলটা, এবং এই বলটা এদের সংযোজক রেখা বরাবর কাজ করবে। এই হলো কুলম্বের সূত্র। এখন এখান থেকে আমি একটা ক্যালকুলেশন বের করব। এই দুইটা আলাদা আলাদাভাবে না লিখে আমি যদি এইভাবে লিখি, F প্রপোর্শনাল Q1 Q2 ইন্টু 1/r², এই দুটাকে আমি একসাথে করে ফেললাম এখানে। বা তুমি লেখো F প্রপোর্শনাল Q1 Q2 উপরে যাবে, r² নিচে আসবে, এই ঠিক আছে। এখন আমরা জানি প্রপোর্শনাল চিহ্ন তুলে যদি আমরা সমান সমান দেই বা
প্রপোর্শনাল চিহ্ন তুলে যদি আমরা সমান সমান দিই তাহলে একটা ধ্রুবক আনতে হয়। কে, এটা হলো কুলম্বের ধ্রুবক কে, Q1 Q2 বাই r স্কয়ার। এই হলো কুলম্বের সূত্রের আসল রূপটা। এখান থেকে আমরা বল বের করতে পারি, এফ বের করতে পারি। যে আমাদের Q1 কি একটা আধান, Q2 একটা আধান, আর হলো দূরত্ব, কে হলো কুলম্বের ধ্রুবক, আর এফ হলো বল। এখন আধানের একক কি? আধানের একক হলো কুলম্ব। এটাকে সি দ্বারা প্রকাশ করা হয়। যেমন দূরত্বের একক মিটার, তদ্রূপ এই আধানের একক হলো কুলম্ব। এই কুলম্ব, এই কুলম্ব, ঠিক আছে। আর তো দূরত্বের একক হলো মিটার। এখন আর বলের একক হলো কি? নিউটন। এটার একক আমরা নিউটন জানি। এখন আমরা বের করব এই যে কে, কুলম্বের যে ধ্রুবকটা আছে সেটার এককটা কি, সেটা এখন আমি বের করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। আমি এটা মুছে দিই, এই সাইডটা মুছে দিই, মুছে দিলাম। হ্যাঁ, তাহলে দেখো এটা কি আসে, এফ সমান কে Q1 Q2 বাই r স্কয়ার, বা এফ ইকুয়াল কে Q1 Q2 বাই r স্কয়ার। এখন যদি আমরা আর গুণন করি, এটা কে, দেখো এটা কে, বা কে Q1 Q2 ইকুয়াল টু এফ আর স্কয়ার, বা কে ইকুয়াল টু এফ আর স্কয়ার বাই Q1 Q2। এই দেখো এখন আমরা এককটা বের করব। এই যে এফ বল, বলের একক হলো নিউটন, আর মানে কি দূরত্বের একক কি? মিটার। মিটারের জন্য আমি এম ব্যবহার করব, আর এই যে প্রেস করে শেষ করে দেব। বলের জন্য মিটার, আর এর জন্য না, বলের জন্য নিউটন, বলে এফ এর জন্য হলো নিউটন, আর এর জন্য হলো কি মিটার, তারপরে স্কয়ার। আর Q1 Q2 দুইটা আধান, এটাও কুলম্ব এটাও কুলম্ব, দুইটা কুলম্ব, তাহলে কুলম্ব স্কয়ার। এটার যদি আমি আরেকটা লাইন লিখি, নিউটন মিটার স্কয়ার বা কুলম্ব স্কয়ার, তাহলে আমরা দেখো কুলম্বের সূত্র থেকে কুলম্ব ধ্রুবকের যে এককটা সেটা বের করে ফেললাম। কুলম্বের ধ্রুবকের এককটা হলো নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এভাবে তোমরা বের করতে পারো, ঠিক আছে। চলো এখন আমরা তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তীব্রতা ব্যাপারটা কি সেটা জেনে নিই। হ্যাঁ, এই দেখো আমি একটি, মনে করো ধনাত্মক চার্জযুক্ত একটা বস্তু নিলাম। হ্যাঁ, এই বস্তুটার একটা এরিয়া আছে, যে এরিয়া পর্যন্ত সে কোনো ধনাত্মক চার্জ আসলে তাকে কি বিকর্ষণ করতে পারবে, আবার ঋণাত্মক চার্জ আসলে তাকে আকর্ষণ করতে পারবে। একটা নির্দিষ্ট এরিয়া আছে। আমি ধরলাম যে এরিয়াটা এরকম, এইখানে ধনাত্মক চার্জ রাখলে সে বিকর্ষণ করতে পারে না। আমি যখন ঠিক এই বর্ডারটার উপরে আনি এই প্লাস কিউটাকে, তখন এটাকে বিকর্ষণ করে। তাহলে এই এরিয়া পর্যন্ত, এখান থেকে এই এরিয়া পর্যন্ত তার প্রভাব আছে, বিকর্ষণ বা আকর্ষণ করবে এরকম প্রভাব তার আছে। তাহলে একটা আধানযুক্ত বস্তু যতটুকু এরিয়া জুড়ে তার আকর্ষণ এবং বিকর্ষণ বলের প্রভাব বিস্তার করতে পারে, সেই এরিয়াটাকে আমরা বলবো তড়িৎ ক্ষেত্র। এখন মনে করো এই যে ঋণাত্মক আধানটা, হ্যাঁ, এইখানে আমি যদি রাখি তাহলে এটা আকর্ষণ করে না। ঠিক এই বর্ডারটার উপরে আনলেই সে কি আকর্ষণ করা শুরু করে। তাহলে আমরা বলবো, অর্থাৎ তার প্রভাবটা এই যে বর্ডারের উপর। তাহলে এই যে টোটাল গোল বর্ডারটা যে আছে, এই বর্ডারের উপরে কোনো
ধনাত্মক আদান বা ঋণাত্মক আদান আনলেই, ধনাত্মক আদান আনলে সে বিকর্ষণ করে এবং ঋণাত্মক আদান আনলে সে আকর্ষণ করে। যেহেতু এই যে এরিয়াটার উপর তার প্রভাব আছে, তাহলে যে পর্যন্ত তার আকর্ষণ বা বিকর্ষণ বলের প্রভাব বিস্তার করতে পারে সেই এরিয়াটাকেই বলবো আমরা তড়িৎ ক্ষেত্র। তাহলে তড়িৎ ক্ষেত্র ব্যাপারটা আমরা কি বুঝে গেলাম। এখন আমরা বুঝবো তড়িৎ তীব্রতা। এখন এখানে আসলেই সে বিকর্ষণ করে। এখন যদি আমি আরও সামনে আনি, যত সামনে আনবো ততই বিকর্ষণ বলটা বেড়ে যাবে। মনে করে এই বিন্দুতে আমি রাখলাম, এই বিন্দুতে একটা একক ধনাত্মক আদান স্থাপন করার জন্য এই আদানগ্রস্ত বস্তুটা যে বলে তাকে বিকর্ষণ করবে সেই বলটা কি বলা হবে? তড়িৎ তীব্রতা। আমি যদি আরও কাছে নিয়ে আসি তাহলে আরও বেশি বলে বিকর্ষণ করবে। এই যে একটা বিন্দুতে স্থাপন করলে সে যে বলে এই ধনাত্মক আদানটাকে, এই আদানগ্রস্ত বস্তুটা এই ধনাত্মক আদানকে বিকর্ষণ করে, কারণ এটাও ধনাত্মক আদানগ্রস্ত আর যেটা আমি স্থাপন করেছি এটাও ধনাত্মক আদানগ্রস্ত। পরস্পরকে যে বলে বিকর্ষণ করে সেইটাই তার তড়িৎ তীব্রতা। আর যদি ঋণাত্মক আনি তাহলে যে বলে আকর্ষণ করবে, এই বিন্দুতে আমি যদি রাখি ঋণাত্মক আদানকে যে বলে আকর্ষণ করবে সেটাই তার তড়িৎ তীব্রতা। তাহলে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তীব্রতা ব্যাপারটা আমরা বুঝলাম। এখন তড়িৎ তীব্রতা একটা আমরা সূত্র E ইকুয়াল টু আমরা লিখতে পারি কে কিউ বাই আর স্কয়ার। এটা হলো তড়িৎ তীব্রতা। এখন এটা কি দাঁড়ায়? যে ধনাত্মক আদানটা আমি স্থাপন করবো, এটা ধনাত্মক আদান ধরলাম, এই তড়িৎ ক্ষেত্রটাও আমি ধরলাম কি আদানগ্রস্ত বস্তুটাকেও ধরলাম ধনাত্মক আদান, আর যেটা স্থাপন করলাম এটাও কি ধনাত্মক আদান আমি ধরলাম। তাহলে এটা যে এটাকে বিকর্ষণ করবে, যে বলে বিকর্ষণ করবে সেটা তীব্রতা হবে কত? ই প্রপোর্শনাল কিউ, অর্থাৎ কিউ আদানের সমানুপাতিক, ঠিক আছে? এবং হবে তীব্রতা হবে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ওই কুলম্ব, এটাকে যদি আমি কুলম্বের সূত্রের আকারে করি তাহলে এটা আসবে। এই হলো তড়িৎ তীব্রতা। হ্যাঁ, দেখো এই তড়িৎ তীব্রতার আরেকটি সূত্র আছে, সেটা হলো F ইকুয়াল টু এ কিউ। অর্থাৎ আমরা তীব্রতাকে যদি আদান দ্বারা গুণ করি তাহলে কত বল কাজ করতেছে সেটা পাবো। কি লিখলাম? F ইকুয়াল টু এ কিউ। অর্থাৎ তীব্রতাকে যদি আমি আদান দ্বারা গুণ করি তাহলে বলের পরিমাণ বের হবে। এই গেল তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ তীব্রতা, ঠিক আছে? এখন আমি তোমাদেরকে পড়াবো ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব জিনিসটা কি সেটা চলো আমরা এখন জেনে নিই। এই আমি রাখলাম এখানে একটা ধনাত্মক আদানযুক্ত বস্তু রাখলাম। অবশ্যই নির্দিষ্ট একটা এরিয়া জুড়ে এর প্রভাব আছে। আমি ধরলাম এরিয়াটা এটা তার তড়িৎ ক্ষেত্র। আমি তড়িৎ ক্ষেত্রের বাইরে যদি আমি কোনো একটা একক ধনাত্মক আদান রাখি, কোনো বিকর্ষণ বল অনুভব করব, এটাও ধনাত্মক এটাও ধনাত্মক, কিন্তু কোনো বিকর্ষণ বল অনুভব করবে না। এখন অসীম থেকে যদি আমি এই এরিয়ার ভিতরে আনি, এরিয়ার বাইরে গেলে অসীম দূরত্ব। তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি আমি কোনো একটা বিন্দুতে আনি একক ধনাত্মক আদানকে, তাহলে আমাকে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? তড়িৎ ক্ষেত্রের ভিতরে আমি যখন এই একক ধনাত্মক আদানটাকে নিয়ে আসবো তখনই এটা বিকর্ষণ করবে। তাই এটাকে ভিতরে আমি যত কাছে আনবো বিকর্ষণ বল তত বেশি হবে এবং আমাকে কাজও তত বেশি করতে হবে। তাহলে বিভব জিনিসটা কি? অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আদানকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে যে কাজ সম্পন্ন হয় সেই কাজের পরিমাণকেই বলা হয় তড়িৎ বিভব। আমরা কিভাবে লিখতে পারি? ধরো কিউ পরিমাণ আদানকে আমি এখানে লিখি, কিউ পরিমাণ আদানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে যদি ডাব্লিউ কাজ সম্পন্ন হয়, সুতরাং এক পরিমাণ আদানকে আনতে হবে
W/Q। এইটাই হলো কি বিভব, এইটাই হলো ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। তড়িৎ বিভবকে আমরা প্রকাশ করি V দ্বারা, V = W/Q। এটা হলো কাজ আর এটা হলো আদান, আর B হলো বিভব। তাহলে এককটা কি দাঁড়ায়? কাজের একক হলো জুল আর আদানের একক হলো কুলম্ব, জুল/কুলম্ব। এই হলো তড়িৎ বিভব। ঠিক আছে।